আসসালামু আলাইকুম। পুনরায় স্বাগতম রিটার্ন অফ ড্রাকুলা সিরিজে। আগের পর্বে যা ঘটেছে তার রেশ কাটেনি এখনো। আজ শোনাবো এর দ্বিতীয় পর্ব। 30 জুলাই। মায়ের কথা মনে নেই আমার। বাবার কাছে শুনেছি আমার জন্মের পরপরই মারা গেছেন তিনি। দেখিনি মাকে, তার অভাব বোধ করিনি কখনো। কিন্তু আজ সকালে খামার মালিকের স্ত্রীকে দেখার পর বুক খা খা করে উঠল। দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন ভদ্রমহিলা। ঘরদোর পরিষ্কার করছিলেন, হাঁস মুরগির খাবার দিচ্ছিলেন, রান্না চড়াচ্ছিলেন। সব কাজে তাকে সাহায্য করছিল তার মেয়েরা। আচ্ছা, আমার মাও কি এমন কর্মঠ ছিলেন, নাকি তিনি ছিলেন মাদাম হারকারের মতো কোনো অভিজাত ঘরের মেয়ে, বুদ্ধিমতী, সুশিক্ষিতা? জানা নেই আমার, কোনোদিন জিজ্ঞেস করিনি। মায়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যান বাবা। আন্দ্রে চাচাকে অবশ্য জিজ্ঞেস করা যায়। ভাবছি এবার বাড়ি ফিরেই তা করব। আপাতত ফসল তোলায় ব্যস্ত কৃষকদের ছবি আঁকছে বাবা। ছবির পটভূমি হিসেবে দৃশ্যটা চমৎকার, কিন্তু নিজ চোখে দেখছি কেমন হাড়ভাঙ্গা পরিশ্রম করছে গরিব লোকগুলো। জীবন বড়ই কঠিন ওদের, বিশেষ করে শীতকালে। তখন কোনো ফসল ফলানো যায় না, পর্বত হয়ে পড়ে প্রাণহীন। প্রায়ই জঙ্গল থেকে বেরিয়ে আসে নেকড়ের পাল, হামলা চালায় কৃষকদের শীতকালের অবলম্বন ভেড়ার পালের উপর। ছবি আঁকার বিষয়বস্তু হিসেবে ব্যাপারটা বেশ উৎসাহী করে তুলেছে বাবাকে। নির্মম মৌসুমে মানুষ আর পশুর লড়াই, কিন্তু আমি ওতে কোনো আগ্রহ পাচ্ছি না। বাবার ফুট ফরমাস খাটার পরেও এখন আমার হাতে অঢেল সময়। কি করব ভেবে পাচ্ছি না। কবিতা লিখব বলা তো যায় না, চর্চা করলে হয়তো বা বিখ্যাত কবি হয়ে যেতে পারবো। গতরাতে একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত স্বপ্ন। সেই স্বপ্নের প্রভাব কাটাতে পারছি না কিছুতেই। যেদিকেই তাকাই ধোঁয়াটে কি যেন চোখে পড়ে। স্বপ্নটার খুঁটিনাটি মনে নেই, তবে যেটুকু আছে তা লিখে রাখছি। স্বপ্নের শুরুতে অন্ধকার এক জায়গায় নিজেকে আবিষ্কার করি আমি। অচেনা জায়গা, মাটির কাছে পাক খেতে থাকা সাদা কুয়াশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। চারপাশে ভীষণ ঠান্ডা, নাকে আসছিল সোদা গন্ধ। হঠাৎ আবছা একটা আলো জ্বলে উঠল কুয়াশার মাঝে। সেই আলোয় দেখতে পেলাম দীর্ঘদেহী এক ছায়ামূর্তিকে। শরীরটা কালো, মুখ দেখা যাচ্ছিল না। চুপচাপ দাঁড়িয়েছিল সেই মূর্তি, একটুও নড়েনি। তারপরেও কেন যেন প্রচণ্ড ভয়ে কেঁপে উঠলাম আমি। কেন অমন ভয় পেলাম জানি না। বিবশ হয়ে যেতে চাইছিল শরীর। জেগে উঠতে চেয়েছি, পারিনি। চিৎকার করতে চেয়েছি, কিন্তু গলা দিয়ে এক ফোঁটা আওয়াজ বেরোয়নি। শেষ পর্যন্ত যখন ঘুম ভাঙল, নিজেকে বিছানায় শটান বসে থাকা অবস্থায় আবিষ্কার করলাম। ঘামে ভিজে গেছে পরনের পোশাক। যেন কোনো সম্মোহনী টানে চলে গেলাম জানালার কাছে, উঁকি দিলাম বাইরে। চাঁদের আলোয় তখন ভেসে যাচ্ছিল প্রকৃতি। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম খামারের আঙ্গিনা, ফলের বাগান আর পিছনের পাহাড় সারি। কোথাও কেউ নেই, তবু মনে হলো আধারে লুকিয়ে আছে কেউ, নজর রাখছে আমার উপরে। জানি না কেন এই অদ্ভুত ধারণা হলো। এখন আমি বুঝতে পারছি এই ডায়েরির গুরুত্ব। না, আমার দৈনন্দিন জীবনের বর্ণনা লেখার প্রয়োজন নেই এতে। এই ডায়েরিতে থাকবে আমার স্বপ্ন আর কল্পনার বিবরণ। হায়, যদি পুরুষ হতাম তাহলে হয়তোবা কবি হতে পারতাম। যেতে পারতাম প্যারিস বা লন্ডনে। নিকোলাসকে বিয়ে করলে কি ও আমাকে নিয়ে বেড়াতে যাবে ওসব জায়গায়? বিয়েটা কি আমাকে স্বাধীন করবে, নাকি পরাবে নতুন কোনো শেকল? জানা নেই আমার, শুধু এটুকু জানি একাকী কোনো দিনই কিছু করতে দেবে না আমাকে বাবা। 2 আগস্ট। ভয়ঙ্কর একটা কিছু ঘটছে আমাকে ঘিরে। সবকিছু লিখে রাখবো বলে ঠিক করেছি। জানা দরকার, লেখালেখি করলে পরিস্থিতির উন্নতি না অবনতি হয়। কাল রাতে ভালো ঘুম হয়নি আমার। তন্দ্রায় ঢলে পড়েছি কয়েকবার। প্রতিবারই জেগে উঠেছি বিদঘুটে স্বপ্ন দেখে। গরম হয়ে উঠেছে শরীর, মাথা ব্যথা করেছে।
পুরোপুরি ঘুম বা পুরোপুরি জেগে থাকা কোনোটাই সম্ভব হয়নি আমার পক্ষে। এভাবে শুয়ে থাকতে থাকতে হঠাৎ বাইরে থেকে একটা আবছা আওয়াজ শুনলাম, যেন বিপদে পড়ে কোনো জানোয়ার আর্তনাদ করছে। প্রথমে মনে হচ্ছিল দূর পাহাড় থেকে আসছে শব্দ, তারপর মনে হলো ঠিক জানালার ওপাশেই রয়েছে জানোয়ারটা, তারপর আবার ওটা সরে গেল দূরে। ভয়ঙ্কর সেই চিৎকার আমার রক্ত জল করে দিল। কায়মনো বাক্যে প্রার্থনা করলাম যাতে থেমে যায় ওটা। আমার স্নায়ু কিছুতেই সহ্য করতে পারছিল না সেই ভয়াল আওয়াজ। জানালা দিয়ে বাইরে তাকাবার ইচ্ছে হলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতেই পারলাম না। অস্থির হয়ে উঠলাম এরপর থেকে। আধো ঘুম আর আধো জাগরণের মাঝে দেখতে শুরু করলাম অদ্ভুত সব দৃশ্য। সাদা সেই কুয়াশা দেখলাম আবার, তবে এবার ওটার ভিতরে ঘুরপাক খাচ্ছে লালচে একটা আভা, যেন পানির মাঝে ঘূর্ণি উঠেছে তাজা রক্তের। দেখলাম খাড়া এক পাহাড়ি দেয়াল বেয়ে উঠবার চেষ্টা করছি আমি, কিন্তু বারবার পিছলে নেমে যাচ্ছি নিচে। তারপর আবার দেখলাম ভাঙাচোরা কতগুলো কাঠের তক্তা পচা পড়ে আছে কাদামাখা রাস্তার পাশে, চকচক করছে বৃষ্টিতে ভিজে। এইসব দৃশ্যের পিছনে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, কিন্তু তারপরেও প্রতিটা দৃশ্যই বুক কাঁপিয়ে দিয়েছে আমার। এই তো, এসব লিখতে গিয়েও হাত কাঁপছে, সেই সঙ্গে অনুভব করছি অব্যক্ত এক বেদনা। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম। সকালে যখন জেগে উঠলাম, তখন সূর্যের আলোয় ফকফক করছে চারদিক। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। রাতে অদ্ভুত কিছু ঘটেছে বলে মনে হলো না। হাত মুখ ধুয়ে নাস্তা খেতে গেলাম। টেবিলে বসার পর হাজির হলো এক রাখাল। খামার মালিককে জানালো গতরাতে নাকি নেকড়ে নেমে এসেছিল পাহাড় থেকে, একটা ভেড়া নিয়ে গেছে। তাহলে কি ওই ভেড়ার আর্তনাদ শুনেছি আমি? দুঃস্বপ্ন ছিল না ওটা? উত্তেজিত হইচই শুরু হলো। খবর পাঠানো হলো খামারের সব পুরুষের কাছে। অস্ত্র নিয়ে যেন তৈরি থাকে ওরা। নাশতার পরেই নেকড়ের শিকারে যাবে। কেন যেন ব্যাপারটা ভালো লাগলো না। মায়া হলো নেকড়েটার জন্য। অবলা একটা প্রাণী। ভেড়া শিকার করেছে পেটের তাগিদে। এর জন্যে ওটার প্রাণ নেয়া কি ঠিক? মুখে অবশ্য কিছু বললাম না। আমার কথা শুনলে বাবা রেগে যেতে পারে। পাগল ঠাউরে বসলেও অবাক হব না। রাখালটা এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। না, দৃষ্টিটায় খারাপ কিছু ছিল না। তবু কেন যেন মিইয়ে গেলাম ভিতরে ভিতরে। মনে হলো আমার সমস্ত রহস্য জেনে ফেলছে লোকটা। বাবা ব্যাপারটা লক্ষ্য করে হুংকার দিয়ে উঠল। আর একটু হলেই ঝাঁপিয়ে পড়ছিল রাখালের উপরে, কিন্তু খামার মালিক আর তার দুই ছেলে বাধা দেয়া পারল না। গালাগালির বন্যা বয়ে গেল। উপায়ন্তর না দেখে পালিয়ে বাঁচল লোকটা। ওখানেই শেষ হলো না ব্যাপারটা। লোকটা চলে যেতেই হিড়হিড় করে আমাকে ডাইনিং রুম থেকে টেনে বের করে আনলো বাবা। ছুঁড়ে ফেললো আমার কামরায়। চিৎকার করে বলল, আমিই নাকি সমস্ত নষ্টের গোড়া। আমার প্রলোভন পেয়েই নাকি অমন আধিক্যতা দেখিয়েছে রাখালটা। মৃদু গলায় প্রতিবাদ জানাতে চাইলাম, কিন্তু তাতে লাভ হলো না। আরো ক্ষেপে গেল বাবা। বলল আমি নাকি তার শিল্পী জীবনের সবচেয়ে বড় অন্তরায়। যত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারে, ততই ভালো হয় তার জন্য। এবার আর সহ্য হলো না। কড়া গলায় বললাম, তাহলে তাই করুক। আমার কথা শুনে থমকে গেল বাবা। আচমকা চাপটে ধরল। ধরা গলায় বলল, রাগের মাথায় যা বলেছে তা যেন গুরুত্বের সঙ্গে না নিই আমি। আমাকে বড্ড ভালোবাসে বলেই নাকি আবোল তাবোল বকেছে। আমার মাথায় ওসবের কিছুই ঢুকলো না। টানা হেঁচড়ায় ব্যথা পেয়েছি হাতে। আলিঙ্গনের ভিতরেও দম আটকে আসছিল। সবচেয়ে বড় কথা, বাবাকে ক্ষণে ক্ষণে চেহারা পাল্টাতে দেখেছি আমি বহুবার। তার কথার উপরে আস্থা রাখা যায় না। যা হোক, একটু পরে চলে গেল বাবা। আমি তখন হু হু করে কাঁদছি। হঠাৎ করেই পুরো পৃথিবীটাকে বড্ড অন্ধকার বলে মনে হলো। ইচ্ছে হলো অজানায় হারিয়ে যেতে। এভাবে আর বাঁচতে পারবো না আমি। কিন্তু কোথায় যাব?
বাইরে গলার আওয়াজ শুনতে পাচ্ছি। নেকড়ে শিকার শেষে সবাই ফিরেছে বোধহয়। ৩ আগস্ট। আজ বাবা বেশ ভালো আচরণ করছে আমার সঙ্গে। খুব যে মাখামাখি করেছে তা নয়, তবে একটুও রাগারাগি করেনি। আমার জন্য এটাই অনেক। সারাদিন বাবার সঙ্গে ছিলাম, টুকটাক কাজ করেছি, এটা সেটা এগিয়ে দিয়েছি, রং তুলি পরিষ্কার করেছি ইত্যাদি। ছবি আঁকার সময় আমাকে গান গাইতে বলেছিল বাবা, গেয়েছিও, কিন্তু আমার গান পছন্দ হয়নি বাবার। অনুযোগের সুরে বলেছে আমার গলা নাকি বড্ড কর্কশ। কিভাবে যে বাবাকে খুশি করব কিছুই বুঝতে পারছি না। মেয়ে না হয়ে যদি ছেলে হতাম, অথবা যদি একেবারেই জন্ম না নিতাম, সেটাই হয়তো ভালো হতো। বোধহয় বাবাও একই কথা ভাবে। ওফো, কাল একটা ব্যাপার লিখতে ভুলে গেছি। ভেড়া খেকো নেকড়েটার খোঁজ পেয়েছে খামারের লোকেরা। ওটাকে গুলিও করা হয়েছে। আহত অবস্থায় পালিয়ে গেছে জানোয়ারটা। পরে অনেক খোঁজাখুঁজি করেও ওটার আর সন্ধান পাওয়া যায়নি। মরেছে কি বেঁচেছে কে জানে। অন্তত ভেড়া চুরির মজা যে নেকড়েটাকে পাইয়ে দেয়া গেছে সে ব্যাপারে সবাই নিশ্চিত। খুশি হয়ে উঠেছে ওরা। কিন্তু আমার খারাপ লাগছে। অবলা একটা প্রাণী গুলির আঘাতে ধুকে ধুকে মরছে। ভাবতে ভাল লাগছে না আমার। ৬ আগস্ট। কাল রাতে বিছানায় শুয়ে একটা নেকড়ের ডাক শুনলাম। চরালয়ের ভীষণ এক হুংকার। রাতের নীরবতাকে বিদীর্ণ করে দিচ্ছে। ওই ডাক শুনে ঘুম ভেঙে গেল আমার। শব্দটা মনে হলো অন্য কোনো জগতের। একবার উঁচুতে, আবার নিচুতে নেমে যাচ্ছে। তাতে মিশে আছে ক্ষোভ আর হাহাকার। গা হিম হয়ে এলো আমার, কিন্তু কৌতূহলের কাছে হার মানল ভয়। বিছানা ছেড়ে জানালার কাছে চলে গেলাম। তাকালাম বাইরে। যা দেখলাম তা অবিশ্বাস্য। আঙ্গিনার ঠিক মাঝখানে দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটা অতিকায় সাদা নেকড়ে। কুয়াশার পাশে দাঁড়িয়ে আছে জানোয়ারটা। পিঠ প্রায় কুয়ার দেয়াল সমান উঁচু। চাঁদের আলোয় ধূসর দেখাচ্ছে তার গা, কিন্তু রক্তলাল চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সোজা আমার দিকে তাকিয়েছিল প্রাণীটা। জমে গেলাম মূর্তির মতো। ট্রান্সিলভেনিয়ার গ্রামবাসীরা নেকড়ের ভয়ে অস্থির। জানোয়ারটাকে নরকের দূত ভাবে। ওই মুহূর্তে আমার মধ্যেও জেগে উঠল ওদের ভয়। তবু যন্ত্রচালিতের মতো খুলে ফেললাম জানালার পাল্লা। যেন ঘুমের ঘোরে করলাম কাজটা। নড়ল না নেকড়ে, এক দৃষ্টে তাকিয়ে রইল আমার দিকে। সম্মোহিতের মতো আমিও তাকিয়ে রইলাম ওটার দিকে। হঠাৎ তীব্র ইচ্ছে হলো জানালা টপকে বাইরে বেরোনোর। তাই করতে যাচ্ছিলাম, কিন্তু বাধা পেলাম জানোয়ারটা নিচু স্বরে গড়গড় করে ওঠায়। আর তখনই দূর থেকে শোনা গেল কুকুরের ডাক। একটা, দুটো করে অনেকগুলো গর্জন ভেসে এলো দূরের গ্রাম আর আশেপাশের খামারগুলো থেকে। বোধহয় নেকড়ের উপস্থিতি টের পেয়ে গেছে। কুকুরের ডাকের সঙ্গে তাল মিলিয়ে পাহাড় থেকে ডেকে উঠল নেকড়ের পাল। পুরো এলাকা ভরে গেল ভয়াল গর্জনের আওয়াজে। শিউরে উঠলাম আমি। তাড়াতাড়ি জানালা বন্ধ করে পিছিয়ে এলাম কয়েক পা। কিছুক্ষণ পরে আবারও বাইরে উঁকি দিলাম। দেখলাম ঘুরে গেছে নেকড়েটা। নিঃশব্দে মিলিয়ে গেল রাতের আঁধারে। খুব আস্তে হাঁটল জানোয়ারটা। ঘাড়ের কাছে রক্তের ছোপের মতো কি যেন একটা দেখলাম। হৃদস্পন্দন দ্রুতর হয়ে গেল আমার। এটাই সেই নেকড়ে যেটাকে গুলি ছুড়ে আহত করেছে চাষিরা। মায়া হলো খুব। জানোয়ারটার ব্যথা যেন অনুভব করতে পারছি। ইচ্ছে হলো ওটার জন্য কিছু করবার, কিন্তু সুযোগ পেলাম না। তার আগেই অদৃশ্য হয়ে গেল প্রাণীটা। পুরো ব্যাপারটাই ছিল স্বপ্নের মতো। বিছানায় ফিরে এসে সকাল পর্যন্ত মরার মতো ঘুমালাম। দিনের আলোয় চেষ্টা করলাম নেকড়েটাকে খোঁজার, কিন্তু কোথাও কোনো চিহ্ন দেখলাম না ওটার। আহত অবস্থায় কতদূর গেছে প্রাণীটা বোঝার উপায় নেই। নেকড়েটার কথা কাউকেই বলিনি। কেন গোপন করলাম জানি না। বুক ধুকপুক করছে। অনুভব করছি অজানা উত্তেজনা। নেকড়েটা ভয়ঙ্কর, কিন্তু তারপরেও চাইছি
ওটা আবার আসুক। 7 আগস্ট। এসেছে ও, ভয় করছে ওর কথা ভাবলে, তবু সব লিখে রাখবো বলে ঠিক করেছি। কাল রাতে আবারও আচমকা ঘুম ভেঙে গেল আমার। তবে সেটা নেকড়ের গর্জন শুনে নয়, কেন জানি ইচ্ছে হলো জানালা দিয়ে বাইরে তাকাবার। তাই করলাম। আর দেখলাম আঙ্গিনার মাঝখানে গত রাতের মতো দাঁড়িয়ে আছে দানব নেকড়ে, আগের মতোই স্থির হয়ে, দু চোখ জ্বলছে আগুনের মতো। ভয় লাগলো খুব। তারপরেও মনে হলো ওর কাছে যেতে হবে আমাকে। জানালার হুড়কো খুললাম, উঠে পড়লাম চৌকাঠে, এরপর এক লাফে নামালাম আঙিনায়। আরেকটু হলে কাঠের খোঁচায় রাতের পোশাক ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তাতে পাত্তা দিলাম না। নেকড়েটার কথা ভেবে এক টুকরো মাংস রেখেছিলাম হাতে, হাঁটু গেড়ে বসে সেটা বাড়িয়ে ধরলাম সামনে। গুটি গুটি পায়ে এগিয়ে এলো, আমার খোলা হাত থেকে মুখে নিয়ে খেলো মাংসটা। তারপর বিশাল মাথাটা রাখলো আমার উরুতে। সাবধানে হাত বুলিয়ে দিলাম ওর মাথায়। সারা গা অদ্ভুত এক শিহরণে কাঁপছিল আমার। বিশ্বাস করতে পারছিলাম না এমন ভয়ঙ্কর একটা প্রাণীকে এত সহজে বশ করতে পেরেছি। ওর কাঁধের গর্তটার উপর নজর পড়ল আমার। গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। দেখে মনে হলো এই আঘাতে মরে যাওয়ার কথা ছিল নেকড়েটার। কেন মরল না ভেবে পেলাম না। একসময় মুখ তুলে আমার দিকে তাকালো ও। জ্বলন্ত চোখ দুটোই বেদনার ছাপ দেখলাম। দেখলাম দুর্বলতা। আস্তে আস্তে কোমল হয়ে এলো ওর দৃষ্টি। আমার হাতের তালু চেটে দিল ও। বুঝি ধন্যবাদ জানালো। তারপর উল্টো ঘুরে এগোতে শুরু করলো ফলের বাগানের দিকে। পিছু পিছু আমিও এগোলাম। দিনের বেলায় নেকড়েটা কোথায় আশ্রয় নেয় দেখব, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হারিয়ে ফেললাম ওকে। আর তখনই ঘোর কেটে গেল আমার। নিজেকে আবিষ্কার করলাম ফলের বাগানের গভীরে। চারদিকে গাছ আর গাছ, ছায়ার রাজত্ব সবখানে। মনে হলো যেন ছায়ার আড়াল থেকে কেউ তাকিয়ে আছে আমার দিকে। গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি বেরিয়ে এলাম বাগান থেকে। স্তব্ধ পায়ে ফিরে এলাম নিজের কামরায়। জানালা আটকে শুয়ে পড়লাম। নিরাপদ বোধ করলাম এতক্ষণে। সেই সঙ্গে অনুভব করলাম রোমাঞ্চ। আশা করছি আবার আসবে ওই নেকড়ে। কাল আরো কিছু খাবার জমিয়ে রাখবো ওর জন্য। আহত ও, স্বীকার করতে পারছে না। আমাকেই জোগাতে হবে ওর আহার। কেন যেন মনে হচ্ছে ওটা আমারই দায়িত্ব। কাউকে বলা চলবে না ওর কথা। বললে ওকে খুন করার জন্য অস্থির হয়ে উঠবে সবাই। আমাকেও হয়তো পেতে হবে শাস্তি। 9 আগস্ট। বিশাল ওই নেকড়ে ছাড়া আর কিছুই আমি ভাবতে পারছি না আজকাল। এমনকি যখন বাবাকে ছবি আঁকার কাজে সাহায্য করি, তখনও চাতকের মতো অপেক্ষায় থাকি রাত নামার। কাজকর্মে মন নেই। ভুলভাল করছি সারাক্ষণ। বাবা গালাগাল করে, কিন্তু সেসব কানে ঢোকে না আমার। গতরাতে জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে গিয়েছিল ও। চেটেপুটে খেয়েছে আমার দেয়া সব খাবার। পরিষ্কার পানি দিয়ে ওর ক্ষতের কিনারা যদ্দূর সম্ভব পরিষ্কার করে দিয়েছি আমি। কিন্তু ক্ষতটা বড্ড গভীর। যেভাবে শুকিয়ে আসা দরকার সেভাবে শুকাচ্ছে না। কি সমস্যা বুঝতে পারছি না। অথচ মরণোন্মুখ বলে মনে হয় না ওকে। শরীরে অমিত শক্তির আভাস দেখি আমি। কাল যখন ধন্যবাদ জানাবার জন্য আমার হাত চাটলো, শিউরে উঠতে হয়েছে। জিভটা বরফের মতো ঠান্ডা। বিদায় নেবার সময় আবারও আগুনের মতো জ্বলে উঠেছিল চোখ দুটো। না, জ্বলে ওঠার কথাটা স্রেফ ভাষার অলংকার নয়, সত্যি সত্যি আভা ছড়াচ্ছিল ওর চোখ দুটো। আতঙ্ক ভর করলো সেই চোখের দিকে তাকিয়ে। মনে হলো অজ্ঞান হয়ে যাব। পরে যখন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লাম, ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখলাম একটা। জান্তব, ভয়াল এক স্বপ্ন। এর কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। দেখলাম মাটি ভরা একটা বাক্সে শুয়ে আছি আমি।
বাক্সটা অনেকটা কফিনের মতো। আমার চারপাশে সবকিছু ভীষণভাবে নড়ছে, যেন চলন্ত একটা গাড়িতে রাখা হয়েছে বাক্সটা। ভয় করছিল আমার। না, ঠিক ভয় নয়, বলা চলে তীব্র আক্রোশ আর তাড়নার মিশেল। সবকিছু দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, কিন্তু নড়তে পারছি না। টকটকে লাল আলো ছড়িয়ে সূর্য ডুবতে দেখলাম, আর তখনই আনন্দে ছেয়ে গেল হৃদয়। মনে হলো এবার নড়তে পারবো আমি। শুধু তাই নয়, ভয়ঙ্কর কিছু একটা ঘটিয়েও ফেলতে পারবো। ভয়াল সেই কাজ করবার জন্য অস্থির হয়ে উঠলাম। হঠাৎ দেখলাম দুজন মানুষের মুখ, ফ্যাকাশে, ছায়ায় ঢাকা, বর্ণহীন। তাদের হাতে ছুচালো কি যেন শোভা পাচ্ছে, নেমে আসছে আমার বুক বরাবর। চিৎকার করে উঠলাম আমি। ভীষণভাবে ঝাঁকি খেলো আমার দেহ। এরপর আমি নিমজ্জিত হলাম চরম আঁধারে। প্রশান্তির এক আঁধার। মনে হলো অনন্তকাল রইলাম সেই আঁধারের ভিতর। কোনো ভাবনা নেই, কোনো অনুভূতি নেই। আছে শুধু চেতনা। বুঝলাম মারা গেছি আমি। কিন্তু স্বর্গ বা নরকে পৌঁছতে পারছি না। ঠাঁই পেয়েছি নিঃসীম অন্ধকারে, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। এসব কথা লিখতে গিয়েও কেমন কেমন যেন লাগছে। সবচেয়ে অবাক ব্যাপার হলো যে দুজন মানুষের মুখ আমি স্বপ্নে দেখেছি, তাদের একজনকে আমি চিনি। মাদাম হারকারের স্বামী, জনাথন হারকার। স্বপ্নে তার মুখ দেখা মাত্র তীব্র ঘৃণা অনুভব করেছি আমি। কেন করলাম? ভদ্রলোককে তো ঠিকমতো চিনিই না। তাহলে যা হোক, অনেকটা সময় কেটে যাবার পর কানে ভেসে এলো মৃদু গুঞ্জন, যেন একসঙ্গে কথা বলছে অনেক মানুষ। পাশ ঘেঁষে কে যেন ছুটে এলো। ভয়ে সিঁটিয়ে উঠলাম আমি। এরপর টান অনুভব করলাম শরীরে। চোখ খুললাম, কিন্তু কাউকে দেখলাম না। দেখলাম শুধু এক পাথুরে রাস্তা, উঁচু পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে। গোধূলির আলো খেলা করছে পাহাড়ের ধূসর দেয়ালে। পাথরের ফাঁকে ফাঁকে জমে আছে ছাইয়ের মতো কি যেন। সেই ছাই দেখে হতাশায় নিমজ্জিত হলাম। চিৎকার করতে ইচ্ছে হলো গলা ফাটিয়ে, কিন্তু চিৎকার করবার তখন শক্তি নেই আমার। ঈশ্বরকে ধন্যবাদ, স্বপ্নের এই পর্যায়ে ঘুম ভেঙে গেল আমার। চেতনা ফিরতেই আবিষ্কার করলাম শরীরের অর্ধেকটা ঝুলছে বিছানার বাইরে। বাঁকা হয়ে আছে পিঠ, শিরদাঁড়ায় তীব্র ব্যথা। চাদর বালিশের অবস্থা দেখে বুঝলাম ঘুমের ভিতর রীতিমতো তড়পাচ্ছিলাম আমি। সব লণ্ডভণ্ড হয়ে আছে। জামাকাপড় ঘামে ভিজে একাকার, যেন জ্বর থেকে উঠেছি। উঠে বসে বিড়বিড় করে ঈশ্বরকে ডাকলাম, প্রার্থনা করলাম এমন ভয়াবহ স্বপ্ন যেন আর না দেখি কোনোদিন। 10 আগস্ট। প্রার্থনায় কাজ হয়নি। আবার দেখেছি সেই একই স্বপ্ন, আর এবার সেটা গড়ালো আগের বারের চেয়ে একটু বেশি। পুরনো দৃশ্যগুলোর পুনরাবৃত্তি ঘটতে দেখলাম আমি। এরপরে যখন সেই নিঃসীম অন্ধকার থেকে জেগে উঠলাম, দেখতে পেলাম সাদা একটা মানুষের আকৃতি কুয়াশায় ভেসে চলেছে। মানুষটাকে আমি চিনি, মাদাম মিনা হারকার। তার উপস্থিতিতে যেন আনন্দের ঢেউয়ে বয়ে গেল শরীর। খুব শীঘ্রই বুঝতে পারলাম আমি স্রেফ এক আত্মা, কিন্তু মাদাম মিনা রক্তমাংসের মানুষ। ছুঁতে ইচ্ছে হলো তাকে। অদ্ভুত এক আকর্ষণ অনুভব করলাম, কিন্তু সক্ষম হলাম না। চুপচাপ তাকিয়ে দেখা ছাড়া আর কোনো শক্তি নেই আমার। শুধু মাদাম হারকার নয়, দেখলাম আরো 4জন মানুষকে। চেহারা পরিষ্কার নয়, কিন্তু মনে হলো এরা মাদাম হারকারের 4 সঙ্গী, যারা বেড়াতে এসেছিলেন। মাথা নিচু করে কি যেন করছে ওরা, সম্ভবত প্রার্থনা। জানি না কেন তীব্র ঘৃণা জেগে উঠল মানুষগুলোর প্রতি। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই শেষ হলো স্বপ্ন। জেগে উঠলাম আমি। তাকিয়ে দেখি পূব আকাশে ফর্সা হয়ে উঠেছে। মোরগ ডাকছে বাইরে। শান্তভাবে বিশ্লেষণ করলাম স্বপ্নটা। আর কিছু না হোক, এটুকু বুঝতে পারছি স্বপ্নের মাঝে অন্য কারো ভূমিকায় অবতীর্ণ হই আমি।
তার চিন্তা চেতনার সঙ্গে আমার কোনো মিল নেই। কে এই মানুষ? নাকি পুরোটাই আমার কল্পনা? বলতে পারবো না। তবে আজ কেন জানি আর অত ভয় লাগছে না। ১৩ আগস্ট। প্রতি রাতে আমার নেকড়ে বন্ধুর সঙ্গে যতটা সম্ভব সময় কাটাচ্ছি আমি। ওর প্রতি আকর্ষণই একমাত্র কারণ নয়। আসলে বিছানায় যাবার সাহস পাই না। ঘুমোলেই তো বিচ্ছিরি ওই স্বপ্ন দেখব। কিন্তু দেরি করে হলেও ঠিকই ঘরে ফিরতে হয় আমাকে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি। জোর করে জাগিয়ে রাখি নিজেকে। এর কুফলও দেখা দিয়েছে। বাবা বলছে আমাকে নাকি গত কদিন থেকে ফ্যাকাশে আর দুর্বল দেখাচ্ছে। সেটার দায়ও পুরোপুরি চাপিয়ে দিচ্ছে আমার ঘাড়ে। বকাঝকা করছে। কথাবার্তায় যা বুঝলাম নিকোলাসের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাবা। আজ সকালে বলল অসুখের জন্য দায়ী আমার উদাসীনতা। স্বামী থাকলে আমি এমন উদাসীনভাবে সময় কাটাতে পারতাম না। কথাটা শুনে মেজাজ খুব খারাপ হয়ে গেল। আমি কি তাহলে বাবার ঘাড়ের বোঝা হয়ে গেছি? জগৎ সংসারে একটিমাত্র প্রাণীকে শুধু বলেছি আমার স্বপ্নের কথা, আমার ওই নেকড়ে বন্ধুকে। বুকের ভার কিছুটা হালকা হয়েছে এতে, যদিও জানি ওর পক্ষে কিছু বোঝা সম্ভব নয়। ও শুধু আমার কোলে মাথা রেখে শুয়ে থেকেছে, চুপচাপ শুনেছে আমার কথা। মাঝে মাঝে জলজলে চোখ মেলে তাকিয়ে থেকেছে আমার দিকে। মনে হয়েছে কিছু বলতে চায়। ভালো লেগেছে খুব। এই মুহূর্তে আমার বাবা বা খাবারের লোকজনের চাইতেও আমার কাছে অনেক বেশি আপন। কখন রাত নামবে সেই প্রতীক্ষায় অস্থির হয়ে আছি। রাত নামলেই আসবে আমার বন্ধু, ডাকবে আমাকে। গত কদিন থেকে ওর জন্যে খুব দুশ্চিন্তা হচ্ছে। নিয়মিত খাওয়া দাওয়া করেছে ও, কিন্তু তারপরেও বেশ শুকনো লাগছে ওকে। ক্ষতটাও শুকাচ্ছে না। হাঁটার সময় এখনো খোঁড়ায়। স্বাস্থ্যটা না হচ্ছে ভালো, না হচ্ছে খারাপ। সবসময় একই রকম দেখছি ওকে, যেন একটা লাশ, চলতে ফিরতে থাকা লাশ। না, না, এসব কি লিখছি? লাশ হবে কেন আমার বন্ধু? আসলে পরিবেশের বিশ্রী প্রভাব পড়ছে আমার উপরে। ছোট্ট কামরা, আলো কম, সব মিলিয়ে হতাশায় ভরা পরিবেশ। এজন্যেই বোধহয়। ১৫ আগস্ট। মনে হচ্ছে আমার বন্ধুকে হারিয়েছি। ভয় করছে খুব। কাল রাতে আমার দিকে তাকিয়ে চোখের ভাষায় কি যেন বলার চেষ্টা করছিল ও। আগুনের মতো জ্বলছিল মনি দুটো। সেই আভা সহ্য করা মুশকিল। নিজের অজান্তেই ধাক্কা দিলাম, সরিয়ে দিলাম মাথাটা কোল থেকে। সঙ্গে সঙ্গে ক্ষেপে গেল ও। দাঁত মুখ খিচিয়ে চাপা হুঙ্কার ছাড়ল। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। এক লাফে উঠে দাঁড়ালাম। উল্টো ঘুরে ছুটতে শুরু করলাম পাগলের মতো। পিছন পিছন ধাওয়া করল ও। চাইলে ও আমাকে ধরে ফেলতে পারত। কেন ধরল না জানি না। তবে রুমে ঢুকে জানালা বন্ধ করতেই পাল্লার উপর ঝাঁপিয়ে পড়ল, আঁচড় কাটল কাছে। পুরো চৌকাঠই যেন কেঁপে উঠল ওর ধাক্কায়। সভয়ে পিছিয়ে গেলাম আমি। জানালার কাচ ভেদ করে ক্রুদ্ধ দৃষ্টিতে ও তাকিয়ে থাকলো আমার দিকে। দৃষ্টিতে তীব্র ক্রোধ। আতঙ্কে জমে গেলাম আমি। মনে হলো জানালা ভেঙে এই বুঝি ও ঢুকে পড়ে কামরায়। তবে তেমন কিছু ঘটল না। বেশ কিছুক্ষণ অগ্নি দৃষ্টিহানার পরে চৌকাঠ থেকে পা নামিয়ে ফেলল ও। উল্টো ঘুরে হারিয়ে গেল অন্ধকারে। জানি না কেন মতিভ্রম হলো আমার বন্ধুর। কেনই বা আমার উপর হামলা চালালো ও। আমি কি কোনো ভুল করেছি? বিছানায় এসে শুলাম, কিন্তু ভোর পর্যন্ত ঘুম এলো না। শেষ পর্যন্ত যখন চোখ মুছলাম, দেখলাম নতুন এক স্বপ্ন। এবারেরটা আগের চেয়েও খারাপ। উঁচু এক পাহাড় দেখলাম আমি। ঢালটা ঘন অরণ্যে ছাওয়া। পাহাড়ের ডগায় সগর্বে মাথা তুলে রেখেছে এক পুরনো দুর্গ। নিজেকে মনে হলো অশান্ত এক আত্মা। ভেসে চলেছি সেই দুর্গের উপরের আকাশে। চরম দুঃখ নিয়ে তাকিয়ে আছি নিচের দিকে। যা কিছু ভালোবাসতাম সব ধুলোয় মিশে গেছে। আমি
নিঃসঙ্গ পড়ে রয়েছি। ইচ্ছে হলো চিৎকার করে কাঁদতে, সম্ভব হলো না। অচেনা এই আত্মার মনের অবস্থার সঙ্গে নিজের প্রচুর মিল পেলাম। আমিও তো এক নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি, আটকে পড়ে আছি অদৃশ্য এক শৃঙ্খলে। জীবনে ভালোবাসা নেই, আশা আকাঙ্ক্ষা নেই, আছে স্রেফ বেঁচে থাকা। স্বপ্নটা আমার বুকের গভীরের তীব্র কষ্ট জাগিয়ে তুলল। এমন কষ্ট আমি কোনো দিন পাইনি। যা হোক, স্বপ্নের মাঝে মনে হলো আমাকে অন্তত ঘুম থেকে জাগিয়ে তুলেছে কেউ। সেই মানুষটাকে খুঁজে চলেছি আমি, পাচ্ছি না। তারপরেও আশায় বুক বেঁধে উড়ে চলেছি আমি পর্বতমালার উপর দিয়ে। হঠাৎ দেখলাম এক বিশাল সাদা নেকড়ে গুলির আঘাতে আহত পড়ে আছে বুড়ো এক ওক গাছের তলায়, অপেক্ষা করছে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার। আশাবাদী হয়ে উঠলাম, একটা বাহন পাওয়া গেছে আমার নিরাকার আত্মার জন্য। ওই দেহ নিয়ে আবার পৃথিবীর মাটিতে পা ফেলতে পারবো আমি, খুঁজে নিতে পারবো কোনো সাহায্যকারীকে। নেকড়ের প্রাণবায়ু বেরোনোর সঙ্গে সঙ্গে তাই ঢুকে পড়লাম ওর শরীরে। আর লিখতে পারছি না, স্বপ্নের বাকিটুকু মনে নেই, শরীরের শক্তিও পাচ্ছি না। তাছাড়া লিখতে লিখতে টের পেলাম কি এক ছন্ন ছাড়া স্বপ্ন ছিল ওটা। খামোখা ওটার বিবরণ লিখে খাতার পাতা নষ্ট করেছি। ভাবছি রান্নাঘর থেকে বড়সড় একটা মাংসের টুকরো সরিয়ে নিব, ওটার সাহায্যে চেষ্টা করব আমার নেকড়ের বন্ধুকে খুশি করতে। আজকাল আমার খাবারের বেশিরভাগটাই ওর পেটে যাচ্ছে, নিজে বলতে গেলে খেতেই পারছি না। খামার মালিকের বউ বেশ অবাক হয়ে বলছিল, আমার শুকিয়ে যাওয়ার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছে না উনি। ভদ্রমহিলা তো আর আসল রহস্য জানে না। হায় নেকড়ে বন্ধু, তোমার জন্য কত কষ্ট করছি আমি, তা কি জানো? তারপরেও তুমি হামলা করতে পারলে আমার উপরে। 16 আগস্ট ফিরে এসেছে ও, আমার হাত থেকে মাংসও খেয়েছে, শান্তভাবে, আগ্রহ নিয়ে। দৃষ্টি দেখে মনে হয়েছে কত ঝুঁকি নিয়ে আমি ওই মাংসের টুকরো চুরি করেছি রান্নাঘর থেকে, তা বুঝতে পারছে। খাওয়া শেষ হলে আমার কাছে এসে হাত ছেটে দিল ও। ওর জিভে তখনও লেগেছিল মাংসের রক্ত। সেই রক্তে হাত মাখামাখি হয়ে গেল আমার। ভালো মতো চেটেপুটে হাতটা পরিষ্কার করে দিল ও। আশাবাদী হয়ে উঠলাম, আমাকে তাহলে ক্ষমা করে দিয়েছে আমার বন্ধু। বিছানায় শোয়ার পরে কাল রাতেও অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নটা বড্ড বাস্তব বলে মনে হয়েছে আমার কাছে। দেখেছি একজন লম্বা বয়স্ক লোককে আমার বিছানার উপরে ঝুঁকে রয়েছে, তার পিছনে একটা আলো জ্বলছিল, ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল মুখ, চেহারা দেখা যাচ্ছিল না। ফিসফিস করে কি যেন আমাকে বলছিল সে, বলার ভঙ্গিতে মনে হচ্ছিল খুব জরুরি কিছু বলছে। এখন অবশ্য তার কিছুই মনে নেই। একসময় আমার হাত তুলে নিল সে নিজের হাতে। অবাক হয়ে লক্ষ্য করলাম হাত দুটো লোমশ, ঠিক যেন কোনো পশুর থাবা। আমার উপর আরেকটু ঝুঁকলো সে, যেন চুমো খেতে চলেছে, কিন্তু চুমো না খেয়ে আমার ঘাড় চাটতে শুরু করলো লোকটা। অনুভব করলাম তার জিভ বড্ড কর্কশ। গাড়িরি করে উঠল বিতৃষ্ণায়, কিন্তু তারপরেও বাধা দিতে পারলাম না তাকে। বরং মনের ভিতরে জেগে উঠল কামনা, সে যেন না থামে। লেখা থামিয়ে একটু প্রার্থনা করে নিয়েছি, যদ্দূর বুঝতে পারছি। মানে, ডায়েরির পিছনের পাতাগুলোর দিকে তাকিয়ে আর কি, এতে আমি অসুস্থ প্রলাপ ছাড়া আর কিছু লিখিনি। সত্যি কি আমি অসুস্থ? এটুকু বুঝতে পারছি যে সব স্বপ্ন আমি দেখে চলেছি তা স্বাভাবিক নয়। এগুলো কি কোনো অমঙ্গলের সংকেত? আমার কোনো ক্ষতি হবে না তো? 22 আগস্ট। শরীর আমার খুব খারাপ, এক বিন্দু শক্তি পাচ্ছি না হাত পায়ে, ব্যথায় অন্ধকার দেখছি চোখে। তবু কলম তুলে নিয়েছি। গত কদিন ডায়েরি লেখা হয়নি, আজ না লিখলেই নয়। কাল রাতে যখন আমার নেকড়ে বন্ধুর সঙ্গে দেখা হলো, ও কিছুতেই আমার কাছে এলো না। তার বদলে
চোখের একটা ইশারা করে ফলের বাগানের দিকে হাঁটতে শুরু করলো। আমি অনুসরণ করলাম ওকে। জানি কাজটা উচিত হচ্ছিল না, কিন্তু অদ্ভুত এক ঘোরের মধ্যে ছিলাম আমি। সচেতন আশেপাশে কি ঘটছে সবই টের পাচ্ছি, অথচ ইচ্ছে শক্তি বলে কোনো কিছু অবশিষ্ট নেই। চাইলেও বন্ধুর ডাক অগ্রাহ্য করা সম্ভব ছিল না আমার পক্ষে। ওর পিছু পিছু এগিয়ে চললাম। আকাশে তখন লক্ষ কোটি তারা। তারার আলোয় অপার্থিব রূপ ধারণ করেছে পাহাড়, জঙ্গল আর প্রান্তর। শিশিরে পা ভিজে গেল আমার। ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম চারদিকে। সাহস ফিরে পেলাম আমার বন্ধুটি সামনে থাকায়। মন্ত্রমুগ্ধের মতো পা ফেলতে থাকলাম ওর পিছনে। পাহাড় শ্রেণীর গোড়ায় পৌঁছে পূর্ব দিকে ঘুরলাম আমরা। বুনো হরিণের ট্রাক ধরে ঢাল বেয়ে উঠতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই রাখালদের একটা কুঁড়ে ঘরকে পাশ কাটালাম। তারপর একটা পাহাড়ি ঝর্ণা পেরিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের ভিতরে। ধীরে ধীরে খাড়া হয়ে এলো ঢাল। এগোতে খুব কষ্ট হচ্ছিল আমার। দম পাচ্ছিলাম না বুকে। তবু কষ্টের সৃষ্টে এগোতে থাকলাম স্প্রুস গাছের অরণ্য ভেদ করে। হঠাৎ গাছের ফাঁকে দুটো অবয়বকে দেখতে পেলাম। ভালুক। কিন্তু আমাদের ধারের কাছে এলো না জানোয়ার দুটো। পা ব্যথা করছিল আমার, বুঝতে পারছিলাম অনেক দূরে চলে এসেছি। ভোরের আলো ফোটার আগে খামারে ফিরতে পারবো না, কিন্তু থামতে পারলাম না নিজেকে। পূবের আকাশ যখন ফর্সা হয়ে এলো তখন পর্বতমালার অনেক গভীরে পৌঁছে গেছি। একেবারে অচেনা একটা জায়গা। চারপাশের পাহাড় চূড়া চকচক করে উঠতে দেখলাম ভোরের প্রথম কিরণে। হিম হিম বাতাসে গা কেঁপে উঠল। পায়ের ব্যথায় চোখে অন্ধকার দেখলাম। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছি, অথচ একটু বিশ্রাম পাচ্ছি না। থামার চেষ্টা করলে ক্রুদ্ধ চোখে আমাকে শাসায় নেকড়েটা। রক্ত জল করে দেয়। কোন দিকে কত দূর চলে এসেছি কিচ্ছু বুঝতে পারছিলাম না। সংকীর্ণ একটা গিরিখাত পেরিয়ে চওড়া এক জলপ্রপাতের কাছে পৌঁছানোর পরে সামান্য বিশ্রাম মিলল। থেমে দাঁড়ালো আমার বন্ধু। সঙ্গে সঙ্গে পানির কাছে ছুটে গেলাম আমি। আজলা ভরে তৃষ্ণা মেটালাম, কিন্তু তৃষ্ণা মেটাতে মাথাচাড়া দিয়ে উঠল তীব্র খিদে। খাবারের খোঁজে আশেপাশে তাকাতেই চমকে উঠলাম। জলপ্রপাতের কারণে কুয়াশার মতো মিহি জলকণা ভাসছে বাতাসে। ঘোলাটে সেই পর্দার মাঝে বসে আছে অনেকগুলো প্রাণী। নেকড়ে, শিয়াল, হরিণ আর বুনো শূকর। নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঘিরে বসেছে ওরা। চোখে বিহ্বল দৃষ্টি, যেন জাদুটোনা করে টেনে আনা হয়েছে ওদেরকে। যাত্রাপথের খুঁটিনাটি মনে নেই আমার। পুরোটা সময় একটা ঘোরের মধ্যে ছিলাম। শুধু এটুকু মনে আছে, ছায়াময় গিরিস্কটের মাঝ দিয়ে একটা কাঁচা রাস্তা ধরে এগিয়েছি আমরা। দুপাশে ছিল ঘাসে ঢাকা জমি আর নানা ধরনের ঝোপ। এক পাশের ঢাল ধরে গভীর এক খাদে নামলাম আমরা। উঠে এলাম আরেক পাশ দিয়ে। দুদিক থেকে গায়ের উপর চেপে এলো ঘন জঙ্গল। তার মাঝ দিয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল নেকড়ে বন্ধু। অনেকক্ষণ পরে শেষ হলো জঙ্গল। রুক্ষ এবড়ো খেবড়ো একটা পথে বেরিয়ে এলাম আমরা। পথের একপাশে খাড়া এক পাহাড়ি প্রাচীর, অন্য পাশে রয়েছে গভীর এক উপত্যকা, যার মাঝ দিয়ে বইছে দুরন্ত নদী। পথটা ধরে কিছু দূর এগোবার পর থামলো আমার বন্ধু। সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়লাম আমি। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছি। হাঁপুড়ের মতো ওঠানামা করছে বুক। একটু ধাতস্থ হয়ে মুখ তুলতেই চোখে পড়ল একটা পুরনো ভাঙাচোরা দুর্গ। পাহাড়ের ডগায় মাথা তুলে রেখেছে, ঠিক আমার স্বপ্নের দুর্গটার মতো। ওটার পরিচয় আজ করতে অসুবিধা হলো না। অভিশপ্ত এক দুর্গের ব্যাপারে ফিসফিসাতে শুনেছি আমি গ্রামবাসীকে। এটা নিশ্চয়ই সেটা। বিশ্রাম নেওয়া হলে আবার নড়ল আমার নেকড়ে বন্ধু। পথ ছেড়ে আমাকে নামিয়ে নিয়ে গেল ঢালে। সেখানে ভাঙাচোরা একটা বাক্স দেখতে পেলাম। কাঠগুলো পচে গেছে,
বন্ধুটির ইশারায় সেই বাক্সের কাছে গেলাম। কয়েকটা তক্তা সরাতেই দেখলাম মাটির একটা স্তূপ, তার গায়ে ধূসর কি যেন লেগে আছে। আঙ্গুলে পরীক্ষা করলাম, ছাই বলে মনে হলো। কি ভর করলো আমার উপরে কে জানে। গা থেকে খুলে নিলাম নিজের শাল, ওটা মাটিতে বিছিয়ে ছাই মাটির সেই মিশ্রণটা জড়ো করতে লাগলাম। একটু দূর থেকে আমাকে দেখতে থাকলো নেকড়েটা। চেহারা যেন খুশি খুশি হয়ে উঠল। জিভ বের করে ঘন ঘন শ্বাস ফেলল। একটু পরে উল্টো ঘুরলো ও। পথের দিকে গিয়ে কি যেন দাঁতের ফাঁকে আটকে নিয়ে এলো। সাবধানে জিনিসটা নিলাম ওর মুখ থেকে। একটা রুমাল, ঝালর দেয়া, কোমল। অভিজাত ভদ্রমহিলারা যেমনটা সঙ্গে রাখেন। কোনায় শোভা পাচ্ছে সুতো দিয়ে লেখা দুটো আদ্য অক্ষর, MH। মাথা ঘামালাম না ওটা নিয়ে। শালের মধ্যে ছাইমাটির পুরোটা ভরে পুটলির মতো বানালাম। মুখটা বাঁধলাম ওই রুমাল দিয়ে। তারপর উঠে দাঁড়ালাম। নেকড়ে বন্ধু এরপরে আমাকে নিয়ে গেল দুর্গের উঠোনে। বিশাল প্রবেশদ্বার আর আকাশছোঁয়া প্রাচীরগুলো ভয় ধরানো। মৃদু বাতাসে উড়ে বেড়াচ্ছিল উঠোনে পড়ে থাকা মরা পাতা, সেই সঙ্গে বুঝি অশুভ আত্মারাও। নড়বড়ে উঁচু মিনারটা দেখে মনে হলো যে কোনো মুহূর্তে ধসে পড়বে আমার মাথার উপরে। ওখান থেকে বেরিয়ে যাবার জন্য অস্থির হয়ে উঠলাম। আমার বন্ধুটি একটা গর্ত দেখিয়ে দিল। সেখানে ছাই মাটির পুঁটলিটা লুকিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে এলাম দুর্গের উঠোন থেকে। কিভাবে বাড়ি ফিরলাম তা আর বলতে পারবো না। পায়ের ব্যথায় হিতাহিত জ্ঞান ছিল না। পরিশ্রম আর ক্ষুধায় হয়ে পড়েছিলাম চরম কাহিল। যদ্দূর বুঝলাম আমার বন্ধুটি আমাকে নিরাপদে পৌঁছে দিয়েছে খামার পর্যন্ত। যখন ওখানে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে গেছে। দুদিনের অভুক্ত আমি। পরনের পোশাক আশাক ছিঁড়ে তেনা তেনা হয়ে গেছে। আমাকে দেখা মাত্র চমকে উঠল সবাই। ওরা নাকি আমার খোঁজ করছিল। এভাবে আবিষ্কার করবে ভাবতেই পারিনি। প্রশ্নের ঝড় বয়ে গেল, কিন্তু কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, এসবের কোনো সদুত্তর দিতে পারলাম না। পারবো কি করে? জবাব তো আমার নিজেরই জানা নেই। আমাকে চুপ করে থাকতে দেখে ক্ষেপে গেল বাবা। হিড়হিড় করে টেনে নিয়ে এলো আমার কামরায়। দরজা আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। বাবাকে বিশেষ দোষ দিতে পারছি না। এভাবে উধাও হয়ে যাওয়ায় শাস্তি তো আমার প্রাপ্য। এখন আমি কামরায় বন্দি অবস্থায় লিখছি। খাবার দেয়া হয়নি আমাকে। খিদে আর শরীরের ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলবো বলে মনে হচ্ছে। একটু আগে বাইরে হইচই শুনেছি। খামার মালিক চিৎকার করছিল বাবার সঙ্গে। আমাদেরকে চলে যেতে বলেছে। তার ছোট ছেলে নাকি দেখেছে আমি একটা নেকড়েকে মাংস খাওয়াই। কয়েকজন রাখালও নাকি গভীর রাতে আমাকে ওই নেকড়ের সঙ্গে প্রান্তরে হাঁটতে দেখেছে। ওদের ধারণা আমি ডাইনি। শয়তানের সঙ্গে যোগসাজশ আছে আমার। আমাদেরকে এখানে থাকতে দিলে নিরীহ গ্রামবাসীদের উপর অভিশাপ নেমে আসবে। বুঝতে পারছি আমার কারণে এখানকার মানুষগুলোর বন্ধুত্ব হারাতে চলেছে বাবা। ছবি ও আঁকাও শেষ হয়নি তার। কাজও অসমাপ্ত রেখে ফিরে যেতে হবে। কোনোদিন বাবা ক্ষমা করবে না আমাকে। আগামীকাল চলে যাব আমরা। খবরটা শোনা মাত্র স্বস্তির একটা পরশ বয়ে গেল শরীরে। আর কিছু না হোক, আমার দুঃস্বপ্নের তো ইতি ঘটতে চলেছে। নেকড়েটা নিশ্চয়ই আমাকে শহর পর্যন্ত ধাওয়া করতে পারবে না। সেটাই বা কম কিসে। প্রফেসর অ্যান্দ্রে কোভাক্সের জার্নাল। স্ক্যালোমান্সের সন্ধানে অভিযানের বিবরণ। 10 আগস্ট। এই জার্নালের শুরুতেই জানিয়ে দিচ্ছি, আমার ঘনিষ্ঠ বন্ধু আব্রাহাম ভ্যান হেলসিং ছাড়া এটা পড়বার অধিকার নেই কারো। মানে, যদি এটায় তোলার মতো উল্লেখযোগ্য কিছু পাই আর কি। নইলে অভিযান শেষে জার্নালটা ছুঁড়ে ফেলবো ফায়ারপ্লেসে। ব্যর্থ অভিযানের নথি রেখে লাভ কি? আপাতত বুদাপেস্ট থেকে হারমানস্টেডে এসে পৌঁছেছি আমি আর নিকোলাস। সঙ্গে রয়েছে 2 সপ্তাহ চলবার মতো
প্রয়োজনীয় রসদপত্র। আমার ভাই আর ভাইঝিও পাহাড়ি এই এলাকাতেই আছে, তবে ওরা রয়েছে আমাদের বর্তমান অবস্থান থেকে বেশ কয়েক মাইল উত্তর পূবে। যোগাযোগ হয়নি ওদের সঙ্গে, হবার কথাও নয়। মাসখানেকের আগে ফিরছে না ওরা বুদাপেস্টে। আমরা ওদের আগেই ফিরে যেতে পারবো বলে আশা করছি। সন্দেহ নেই এমিলের সঙ্গে থাকবে ওরা আঁকা নতুন মাস্টারপিস, যার প্রশংসায় পঞ্চমুখ হবে ভবিষ্যৎ প্রজন্ম। আর আমি ফিরব কাঠখোট্টা গবেষণাপত্র নিয়ে। সেগুলো ঠাঁই পাবে কোনো মিউজিয়ামের অবহেলিত আর্কাইভে। ব্যাপারটা ভাবলে একটু ঈর্ষান্বিত না হয়ে পারছি না। আজ রাতে ঝোপঝাড়ে ঢাকা একটা পাহাড়ি ঢালে ক্যাম্প করেছি আমরা। ঢালের নিচে মাইলের পর মাইল সমভূমি। পাহাড়টা যেন সমভূমির কিনারায় বিশাল এক প্রাচীর, ঠেকিয়ে রাখছে মানুষের অগ্রযাত্রা। ওপাশের পার্বত্য এলাকার কোথাও কি লুকিয়ে আছে শয়তানের পাঠশালা, যেখানে কাউন্ট ড্রাকুলা তার কালো জাদুর দীক্ষা পেয়েছিল? খুব শীঘ্রই এর জবাব পাবো বলে আশা করছি। 11 আগস্ট। আজ সারাদিন পাহাড়ি পথে হেঁটেছি আমরা। পর্বতের যত গভীরে এসেছি ততই বুনো হয়ে উঠেছে প্রকৃতি। পথ হয়ে উঠেছে দুর্গম। আবহাওয়া মন্দ নয়, তবে গরম পড়েছে খুব। বুট পরা সত্ত্বেও পায়ের পাতায় ফোস্কা পড়ে আছে আমাদের। পাহাড়ি এলাকার পথচারীর জন্য এ এক স্বাভাবিক ঘটনা। কষ্ট হলেও খারাপ লাগছে না। মনে হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। দুঃসাহসী অভিযাত্রীর মতো লাগছে নিজেকে, যেন কিংবদন্তির কোনো শহরের খোঁজে চলেছি। অনুভব করছি অজানা উত্তেজনা। ক্যাম্প করার পরে রসদের অবস্থা দেখে নিতে হবে। হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণে রাক্ষসের মতো খিদে পাচ্ছে আমাদের। খেতে বসলেই কোকড়াসে খাচ্ছি। এভাবে খাওয়া দাওয়া করলে 2 সপ্তাহর আগেই শেষ হয়ে যাবে রসদ। আশেপাশে কোনো লোকালয়ও নেই যে নতুন করে খাবার সংগ্রহ করব। যদ্দূর বুঝতে পারছি খাওয়া দাওয়ার লাগাম টেনে ধরতে হবে। একটা ম্যাপ নিয়ে এসেছি আমি, কিন্তু যতই এগোচ্ছি ততই ধরা পড়ছে ওটার ভুল ত্রুটি। কে বানিয়েছে এই ম্যাপ কে জানে। জিনিসটা তেমন কোনো কাজে আসছে না। অগত্যা ভবিষ্যৎ সফরের জন্য নিজেই ঠিকঠাক করে নিচ্ছি ওটা। অনুমানের ক্ষমতা আর আমার অভিজ্ঞতায় এখন সবচেয়ে বড় ভরসা। সন্ধ্যা। হতাশা অনুভব করছি। আমাদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লেক হারমানস্টেডের পারে যেখানে স্কলমান্সের অবস্থান ছিল বলে আন্দাজ করেছিলাম আমি, সে জায়গাটা আজ দিনভর তল্লাশি করেছি আমি আর নিকোলাস। অক্ষত কোনো ভবন না দেখলেও অন্তত ধ্বংসাবিশেষ বা বিল্ডিংয়ের ফাউন্ডেশন পাওয়া যাবে বলে ভেবেছিলাম, কিন্তু তেমন কিছুই আবিষ্কার করতে পারিনি। কোনো কালে এখানে মানুষের যাতায়াত ছিল বলেও মনে হয় না। সেক্ষেত্রে পায়ে চলা পথটথ পাওয়া যেত, পাইনি। জানি অযথাই অধৈর্য হয়ে পড়ছি। এ ধরনের তল্লাশিতে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাসও লেগে যেতে পারে, কিন্তু অত সময় নেই আমার হাতে। আপাতত স্রেফ একটা প্রমাণ, তা যত ছোটই হোক না কেন, চাইছি আমি। তাহলে পরবর্তীতে সময় নিয়ে বড়সড় অভিযান চালাতে পারবো। বলতে দ্বিধা নেই, ক্যারিয়ারের দিক থেকে বেশ বড় একটা ঝুঁকি নিয়েছি আমি। খুঁজে বেড়াচ্ছি এমন একটা জিনিস যেটাকে গল্প গাথা হিসেবে মেনে নিয়েছে সবাই। হয়তো বাবার মতো কিছুই নেই স্কলোমামসের। ব্যাপারটা জানাজানি হলে হাসাহাসি পড়ে যাবে। ব্যর্থতার সম্ভাবনা মাথায় রাখতে হচ্ছে আমাকে। কিন্তু এমনও তো হতে পারে ওটার অস্তিত্ব সত্যি আছে, হয়তো এই হ্রদের পারে নয়, অন্য কোনো হ্রদের পারে। লোকমুখে ছড়িয়েছে স্ক্যালোমান্সের কাহিনী। হ্রদের নাম ওলটপালট হয়ে যেতে পারে না। 12 আগস্ট সকাল। সূর্যোদয়ের সময় অপূর্ব এক দৃশ্য দেখলাম। কুয়াশা ভেদ করে থাকা পাহাড় চূড়াগুলো হেসে উঠল ভোরের প্রথম রোদে। ছায়ায় ঢেকে দিল ঝোপঝাড় আর গাছগাছালিতে ছাওয়া ঢাল।
সেই ছায়া গিয়ে মিশেছে নিচের গভীর উপত্যকায়। ছবি আঁকতে জানলে আলো ছায়ার এই খেলাকে ক্যানভাসে বন্দি করে রাখতাম। এমিল এখানে থাকলে হয়তো তাই করত। আমরা এখন অনেকটা উপরে উঠে এসেছি। কাব্যের ভাষায় বলা যেতে পারে সভ্যতাকে পিছনে ফেলে ঠাঁই নিয়েছি পৃথিবীর ছাতে। এখানে উঠে আসার পর পথে চোখ খোলা রেখেছি। নিকোলাসকে বলেছি একই কাজ করতে, পুরনো কোনো ট্রাঙ্ক থাকলে তার সন্ধান পেতে। বলা বাহুল্য এখন পর্যন্ত তেমন কিছুই দেখতে পাইনি। ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। নাস্তা সেরেই আবার পথে নামবো আমরা। ১৩ আগস্ট। আরেকটা নিষ্ফল দিন কাটল। খাড়া রুক্ষ পাহাড়ি ঢাল বেয়েছি আমরা, তছনছ করেছি ঘন অরণ্য, থেমেছি শক্তি ফুরিয়ে আসার পরে। মাথায় এখন আর কাজ করছে না। দেখি ভালো মতো একটা ঘুম দিতে পারলে হয়তোবা ঠিক হয়ে আসবে চিন্তা ভাবনা। উঁচু একটা ক্লিফের তলায় আজ ক্যাম্প করেছি আমরা। রাতটাকে মনে হচ্ছে অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি অন্ধকার। অগ্নিকুণ্ড জেলে রেখেছি, কিন্তু তাতে দূর হয়নি আলোর অভাব। নিকোলাস ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে। আমিও প্রস্তুতি নিচ্ছি ঘুমোবার। বেশ ঠান্ডা পড়েছে। দূর থেকে ভেসে আসছে বুনো নেকড়ের ক্রমাগত বিলাপ। ভৌতিক পরিবেশ। আশেপাশের জঙ্গল যেন আমাদের শত্রু। দিকটি ঠিক রাখা যায় না। গত দুদিনে একই জায়গায় ঘুরে মরছি কিনা বোঝা দুঃসাধ্য। শেষ পর্যন্ত পথ হারালেও অবাক হবার কিছু নেই। ছি ছি, এসব কি ভাবছি? মনের দুর্বলতা, আর কিছু না। পরিবেশ পরিস্থিতির বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয় লোকজনের মাঝে কুসংস্কার আর ভয় ভীতি কেন বাসা বেঁধেছে তা বুঝতে পারছি পরিষ্কার। না, এসব নিয়ে আর ভাববো না। ১৪ আগস্ট। তল্লাশির এলাকা বড় করে নিয়েছি আজ। এগোচ্ছি পশ্চিম দিকের এক সারি পাহাড় লক্ষ্য করে। ওগুলোকে দেখে কিছুটা আশার সঞ্চার হয়েছে মনে। পাথরে গড়া ভীমদর্শন এক একটা চূড়া জঙ্গলের মাঝ থেকে দুর্গ প্রাচীরের মতো মাথা তুলে রেখেছে। দুর্গম পথ, গভীর একটা গিরিখাতে নেমে এগোবার রাস্তা খুঁজেছি আমরা। চেষ্টা করেছি এক পাশ দিয়ে পাহাড় সারিকে অতিক্রম করতে, কিন্তু সফল হইনি। হরিণের পায়ের ছাপ অনুসরণ করে কয়েক দফা এগিয়েছি, কিন্তু পথের অবস্থা দেখে প্রতিবারই উল্টো ঘুরতে হয়েছে, ফিরে আসতে হয়েছে গিরিখাতে। ম্যাপটা কোনো কাজে আসছে না। নিকোলাসও বিরক্ত হয়ে পড়েছে, কিন্তু হাল ছাড়ছি না আমি। কেন যেন মনে হচ্ছে পাহাড় সারির ওপাশে রয়েছে আমাদের পরম আরাধ্যা সেই গন্তব্য। যেভাবে হোক ওপাশে যেতেই হবে আমাদেরকে। যত বাধা পাচ্ছি ততই জেদ চেপে যাচ্ছে আমার মনে। নিকোলাসকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছি। ওর হাসিখুশি স্বভাবটা মিলিয়ে গেছে। চুপচাপ থাকে বেশিরভাগ সময়, কি যেন ভাবে। কিছু জিজ্ঞেস করলেই অপ্রস্তুত হয়ে পড়ে। চেহারা দেখে মনে হয় যেন বেদনা বা আতঙ্কের মাঝে আছে। ও বলছে কিছুই হয়নি ওর, কিন্তু আমার ধারণা অভিযানের ধকল পেয়ে বসেছে বেচারাকে। অদ্ভুত এক ছেলে, যত কষ্টই হোক মুখ ফুটে কিচ্ছু বলবে না। হাঁটার সময় পিছনে ওর বিড়বিড়ানি শুনেছি। কি বলছিল বুঝতে পারিনি, তবে কয়েক দফা ড্রাগন শব্দটা কানে এসেছে। বলতে দ্বিধা নেই, খুব বিরক্ত হয়েছি ওর বিড়বিড়ানি শুনে। উল্টো একবার বলেছিলামও সে কথা, কিন্তু ব্যাপারটা সরাসরি অস্বীকার করলো ও। বলল মুখই নাকি খোলেনি। ১৫ আগস্ট। আজ আমরা পাহাড় সারি অতিক্রম করেছি। ঈশ্বর, এখনো হাত কাঁপছে আমার। কলম ধরে রাখাই কষ্টসাধ্য। বন্ধু আব্রাহাম, আশা করি এই কাঁপা কাঁপা হাতের লেখা পড়তে পারবে তুমি, কারণ এখনই আজকের ঘটনা তুলে রাখবো বলে ঠিক করেছি। আজ ভোরে গিরিখাত থেকে বেরিয়ে আসি আমরা। কয়েকবারের চেষ্টাতে শেষ পর্যন্ত খুঁজে পাই পাহাড় টপকানোর কঠিন এক রাস্তা। চূড়ায় পৌঁছানোর পর দেখলাম নিচে মাঝারি আকারের এক উপত্যকা, ঘন অরণ্যে ছাওয়া।
সেটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে পাহাড়ি প্রাচীর, রীতিমতো সুরক্ষিত একটি জায়গা। স্কলোমান্সের জন্য আদর্শ অবস্থান বলে মনে হলো উপত্যকাটাকে, যদিও গাছগাছালির কারণে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক করলাম নামবো ওখানে। কথাটা বলার জন্য নিকোলাসের দিকে ফিরলাম, থমকে গেলাম ওর চেহারায় চাপা আতঙ্ক দেখতে পেয়ে। ও ও ওখানে কি নামতে হবে আমাদেরকে? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো আমার ছাত্রটি। তা তো বটেই বলে ভুরু কোঁচকালাম। নিকোলাস, কি হয়েছে? কিছু না স্যার, তাড়াতাড়ি বলল নিকোলাস। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। যদি চাও তো ক্যাম্প করে পাহাড়ের উপরেই থেকে যেতে পারো। উপত্যকার তল্লাশি আমি একা চালাতে পারবো। না স্যার, বলল নিকোলাস, আপনাকে একা যেতে দেব না আমি। ওর কণ্ঠের আতঙ্ক আমাকে স্পর্শ করলো। বিরক্ত হলাম নিজের উপর। এভাবে ভয় পাওয়া সাজে না আমার। নিঃশব্দে পাহাড়ি ঢাল ধরে নামতে শুরু করলাম দুজনে। খুব শীঘ্রই ঘন অরণ্য ঘিরে ধরল আমাদেরকে। চারদিকে থমথমে নীরবতা, পায়ের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে হঠাৎ গাছের ফাঁকে আলোর আভা দেখতে পেলাম। পা চালালাম দ্রুত। একটু পরেই জঙ্গল ভেদ করে ছোট একটা হ্রদের পাড়ে বেরিয়ে এলাম। ওটাকে উপর থেকে দেখা যায়নি। অদ্ভুত এক উত্তেজনা অনুভব করলাম আমি জলাশয়ের দিকে তাকিয়ে। পানির রং নীলচে সবুজ। হ্রদটা চওড়ায় বড়জোর ১০০ ফুট হলেও পানিটা মনে হচ্ছে অতল গভীর। চারদিকে সবুজ বনানী, তার পিছনে উকি দিচ্ছে পাহাড়ি প্রাচীর। পানির সোদা গন্ধ আর পাইনের সুবাসে ভরে আছে বাতাস। সবকিছু স্থির, নড়ছে কেবল হ্রদের উপরিভাগে পাকা খেতে থাকা কুয়াশা। কেঁপে উঠলাম আমি। এটাই নিশ্চয়ই সেই জায়গা। নিকোলাসের বাহু ধরে ফিসফিসিয়ে উঠলাম। এই হ্রদটাই খুঁজেছি আমরা, যার নাম ইয়ারু ড্রাকুলুস, মানে ড্রাগনের পানপাত্র। আরেক কথায় শয়তানের জলাশয়। স্ক্যালোমান্স যদি থেকে থাকে, কাছাকাছি আছে। ভয়ার্ত দৃষ্টিতে চারদিকে তাকালো নিকোলাস। আতঙ্কের ছাপ আরো প্রকট হয়ে উঠছে ওর চেহারায়। সেটা না দেখার ভান করে আমি বলে চললাম, স্থানীয় লোকজনের ধারণা এই হ্রদের পানি উঠে এসেছে পৃথিবীর কেন্দ্রস্থল থেকে। তলায় নাকি একটা ড্রাগন ঘুমাচ্ছে। নরকের দরজা পাহারা দিচ্ছে সে। হ্রদের পানিতে পাথর ছুঁড়লে ঘুম ভাঙবে ড্রাগনের, জেগে উঠে প্রলয় ঘটিয়ে দেবে। কথা শেষ করে একটা পাথর কুড়িয়ে নিলাম, এগোলাম ওটা পানিতে ছুঁড়বার জন্য। খপ করে আমার কবজি ধরে ফেলল নিকোলাস। চেঁচিয়ে বলল, না স্যার, ছুঁড়বেন না ওটা। পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল ওর কণ্ঠ। একটু খারাপই লাগলো ওর জন্য। ক্ষুব্ধ হলাম নিজের ওপর। ছেলেটা ভয় পাচ্ছে, আর আমি কিনা ওকে সান্ত্বনা না দিয়ে ভয় আরো বাড়িয়ে চলেছি। পাথরটা ফেলে দিলাম হাত থেকে। শান্ত গলায় বললাম, নিকোলাস, অযথাই ভয় পাচ্ছ। শুনে খুশি হবে আমাদের অভিযান প্রায় শেষ। গত কদিন বোধহয় একটু বেশি খাটিয়েছি তোমাকে, সেজন্য ক্ষমা চাইছি। আজই শেষ। আজ আমরা এই উপত্যকায় তল্লাশি চালাবো। কিছু পাই বা না পাই, আগামীকাল রওনা হব বাড়ির পথে। ঠিক আছে? মাথা ঝাঁকালো নিকোলাস। স্বস্তি ফুটল চেহারায়। বলল, কিছু মনে করবেন না স্যার। কি যে হয়েছে আমার নিজেও বুঝতে পারছি না। এদিকে আসার সঙ্গে সঙ্গে এমন এক ভয় পেয়ে বসলো। ও কিছু না, মনকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। দিনভর পুরো উপত্যকা আর পাহাড়ি ঢালে তল্লাশি চালালাম আমরা, কিন্তু এমন কোনো নিদর্শন পেলাম না যা থেকে মনে হতে পারে এখানে কোনো কালে কোনো ধরনের স্থাপনা ছিল। সন্ধ্যা যখন নামলো তখন দুজনেই ক্লান্ত, হতাশ হয়ে ফিরে এলাম হ্রদের ধারে। একটা কথা ঠিক বললাম আমি, শয়তান নিজে একটা স্কুল খুলেছিল। এই ধারণা হাস্যকর। পুরোটাই সম্ভবত গল্প ছাড়া আর কিছু না। কিন্তু যে কোনো গল্প বা কুসংস্কারের পিছনে একটা সত্য থাকে।
সেটা কেন খুঁজে পাচ্ছি না তাই বুঝতে পারছি না। ধ্যাত্তেরি, শখেদে বলল নিকোলাস। কোনো মানে হয় না এসবের। এখানে শয়তানও নেই, ড্রাগনও নেই। খামোখা ভয় পেয়েছি আমি। হাতে একটা নুড়ি পাথর নিয়ে খেলছিল ও। বিরক্তির বশে ওটা ছুঁড়ে মারল হ্রদের পানিতে। টুপ করে পানিতে পড়ল পাথরটা। নিস্তরঙ্গ হ্রদের বুকে সৃষ্টি হলো ছোট ছোট ঢেউয়ের। আর তখনই দূর থেকে ভেসে এলো কুমকুম আওয়াজ। চমকে উঠে আকাশের দিকে তাকালাম। পরক্ষণে হেসে ফেললাম। মেঘ ডাকছে, বৃষ্টি বাদল হবে বোধহয়। অযথাই চমকে উঠেছি। এসো, ক্যাম্প করি আজ রাতের মতো, নিকোলাসকে বললাম আমি। কাল সকালে ফিরে যাব এখান থেকে। হ্রদের ধারে আমরা অগ্নিকুণ্ড। চলতে না চলতে নেমে এলো নিকোষ অন্ধকার। শো শো করে বইতে শুরু করলো হিমেল হাওয়া। কড়কড় করাত করে বাজ পড়ল কোথাও। আকাশ হয়ে উঠল আলোকিত। দেখলাম ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে ওগুলোর ঘর্ষণে। শুরু হলো অবিরাম বজ্রপাত। সে আওয়াজে কানে তালা লেগে যাবার জোগাড়। দুহাতে কান চেপে মাটিতে শুয়ে পড়লাম আমি আর নিকোলাস। এরপরেই শুরু হলো প্রলয়ঙ্কারী ঝড়। ঝমঝম করে বৃষ্টি নামলো। বিদ্যুৎ চমক আর বজ্রনিনাদে চোখ আর কান দুটোই ঝালাপালা। হ্রদের পানি দেখে মনে হলো টাইফুন সৃষ্টি হয়েছে। শরীরের নিচে মাটি কাঁপছে ভূমিকম্পের মতো। আমাদের অগ্নিকুণ্ড নিভে গেছে বৃষ্টির প্রথম ঝাপটাতে। বুঝলাম খোলা জায়গায় থাকা নিরাপদ নয়। তাড়াতাড়ি উঠে পড়ে গোছাতে শুরু করলাম জিনিসপত্র। নিকোলাসকে ডাকতে গিয়ে দেখি ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছে ও বনের দিকে। আমার চেঁচানো যেন শুনতেই পেল না। নিজের ন্যাপস্যাকটা পিঠে ঝুলিয়ে আমিও ছুটলাম ওর পিছু পিছু। নিকোলাসকে ধাওয়া করে উপত্যকার সীমানা পর্যন্ত চলে গেলাম। আর তখনই বিদ্যুৎ চমকের আলোয় চোখে পড়ল ঢালের গায়ে হাঁ করে থাকা একটা অন্ধকার গুহা। তল্লাশির সময় কিভাবে যেন মিস করেছি ওটা। নিকোলাসকে কিছু বলার প্রয়োজন হলো না। ও ওই গুহার দিকেই ছুটছে। আমিও সেদিকে এগোলাম। কিন্তু আমার সঙ্গীটি গুহামুখের কাছাকাছি পৌঁছতেই গাছের একটা ডাল ভেঙে পড়ল। সাবধান করবার সুযোগ পেলাম না। তার আগেই ওটা আছড়ে পড়ল নিকোলাসের মাথা আর ঘাড়ের উপরে। মৃদু আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল নিকোলাস। কাছে গিয়ে দেখি প্রায় অচেতন দশা আমার ছাত্রটির। ব্যথায় গোঙাচ্ছে। টানা হেঁচড়া করে ওকে নিয়ে গেলাম গুহার ভেতরে। ওখানেই আশ্রয় নিলাম। গুহার ভেতরটা শুকনো, তবে বিচ্ছিরি একটা গন্ধ ভাসছে বাতাসে। গুহাটা বাদুড়ের আড্ডা। মেঝেতে পড়ে আছে তাদের বিষ্ঠা। তাজা বাতাসের আশায় গুহামুখের যতটা সম্ভব কাছে এসে বসেছি। নিকোলাসের অবস্থা বুঝতে পারছি না। জ্ঞান আসছে আর যাচ্ছে ওর। পুরোপুরি সচেতন হচ্ছে না। বিড়বিড় করে প্রলোভ বকতে শুনেছি ওকে। বলছে ঝড়ের মাঝে ড্রাগনের পিঠে সাওয়ার হয়ে নাকি পৃথিবীতে নেমে এসেছে শয়তান। আমাদেরকে নরকে নিয়ে যাবে। কুসংস্কার বলে কিছু নেই আমার মাঝে, কিন্তু নিকোলাসের প্রলাপ আমার বুকে ভয় জাগিয়ে তুলেছে। বুঝতে পারছি পুরোটাই পরিবেশের প্রভাব। অজানা অচেনা জায়গা, তার উপর এমন ভয়াল ঝড় আর অন্ধকার। ক্ষণে ক্ষণে বজ্রপাতের আওয়াজ বিলে চমকে দিচ্ছে। 2 ঘন্টা হলো এই গুহায় বসে আছি। এর মাঝে এক বিন্দু কমেনি ঝড়ের প্রকোপ। বাইরে ক্রমাগত চলছে আগুন আর পানির প্রলয়নৃত্য। একটা মোমবাতি জ্বেলেছি আমি। বাতাসে বারবার নিভু নিভু হয়ে যাচ্ছে ওটার শিখা। আলোক স্বল্পতার মাঝেই খুলে বসেছি জার্নাল। লেখালেখির মাঝে নিজেকে ব্যস্ত করে রাখছি। কাজ হয়েছে এতে। স্নায়ু শান্ত হয়ে এসেছে অনেকটা। ওই তো নিকোলাস নড়ছে। জ্ঞান ফিরছে বোধহয় ওর। এই ছিল দ্বিতীয় পর্ব। ড্রাকুলার ছায়া যেন ঘনিয়ে আসছে আরো। কে বাঁচবে,
কে হারাবে তার রক্ত, সব জানবেন পরবর্তী পর্বে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।